দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। কাবুল বিমানবন্দরের এলাকায় হুড়োহুড়িতে 7 জনের মৃত্যু, বলল ব্রিটেন। পেন্টাগনের আশঙ্কা জনসমুদ্রে হামলা চালাতে পারে আইএস। তালেবানের নিয়ন্ত্রণ থেকে 3 জেলা পুনর্দখলের দাবি বিরোধীদের। সর্বদলীয় সরকার গঠনের তাগিদ রাশিয়ার। বাইডেনকে ফের দুষলেন ট্রাম্প। শরৎ উৎসবে মেতেছে চীন। জমকালো সাজে প্রাচীন নগরী জিচাং। ডুবুরি পাখি ডিপার্সের আদলে মূল মঞ্চ। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে প্রাণ গেছে কমপক্ষে 7 জনের। রোববার তথ্যটি নিশ্চিত করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাম্প্রতিক এই সংখ্যা যুক্ত হলে কাবুল বিমানবন্দর এলাকায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াবে 19 জনে। কিন্তু ব্রিটিশ বিবৃতিতে সুনির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করা হয়নি। তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর যে কোনো মূল্যে দেশ ছাড়তে মরিয়া আফগানরা বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে মার্কিন আর ব্রিটিশ সেনারা। বিশৃঙ্খলা ঠেকাতে দফায় দফায় ছোড়া হয় ফাঁকা গুলিও। সব মিলিয়ে চরম মানবেতর পরিস্থিতি বিমানবন্দরে। নেটোর তথ্য অনুযায়ী গেল এক সপ্তাহে 12,000-এর মতো বিদেশি এবং আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কাবুল বিমানবন্দরে নাশকতার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, জনসমুদ্রে হামলা চালাতে পারে আইএস। জারি করা হয়েছে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতাও। কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিনীদের। হাজার হাজার মানুষের চাপে এখন বেসামাল কাবুল এয়ারপোর্ট। গভীর রাতেও জনসমুদ্র কাবুল বিমানবন্দর এলাকায়। কাঁটাতার উপেক্ষা করেই ভেতরে প্রবেশে মরিয়া চেষ্টা। কিছুতেই কমছে না বিদেশে আশ্রয় প্রার্থী মানুষের ঢল। নৈরাজ্য হুড়োহুড়িতে হয় হতাহতের ঘটনা। হাজার হাজার মানুষের চাপ সামলাতে কিছুক্ষণ পরপরই চালানো হচ্ছে ফাঁকা গুলি। তবু ঠেকানো যাচ্ছে না আফগানদের। গজনি থেকে এখানে এসেছি, কোনো কাগজপত্র নেই, তবে বিদেশ যেতে চাই কারণ এখানকার পরিস্থিতি খুব খারাপ। পত্রিকায় দেখলাম কিছু দেশ আফগানদের আশ্রয় দিচ্ছে, সে কারণেই বিমানবন্দরে এসেছি। দেশের রাজনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুই বেহাল দশা, তাই যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে চাই। শনিবার মার্কিন সামরিক ও চার্টার্ড বিমানে 3,800 বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2,500 মার্কিনী সহ 17,000 মানুষ উদ্ধার হয়েছে এক সপ্তাহে। তবে মানুষের চাপে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নাগরিক সরিয়ে নেওয়ার তৎপরতা। অনেকে বৈধ কাগজপত্র নিয়েও ভিড় ঠেলে ঢুকতে পারছে না বিমানবন্দরে। বিমানবন্দরের পরিস্থিতি ভয়াবহ, ভিড়ে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত নেই, সবাই দেশ ছাড়তে চায়। কাবুল বিমানবন্দরের এই উদ্ধার অভিযানকে কঠিন লড়াই হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাবুলের জনসমুদ্রে হামলা চালাতে পারে আইএস, এমন আশঙ্কার কথা জানিয়েছে পেন্টাগন। তবে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। শুরু থেকেই বলছি, যত দ্রুত সম্ভব নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি মার্কিন কর্মকর্তা আর আফগান সহযোগীদের। সময়ের সাথে লড়তে হচ্ছে আমাদের। আলাদাভাবে নিরাপত্তা ঝুঁকি নিয়ে কিছু বলতে চাই না। পুরো কাবুলের অবস্থাই নাজুক। গত 24 থেকে 48 ঘন্টা চিত্র সবাই দেখেছে। কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জার্মানি ও সুইজারল্যান্ডও। শনিবারও যুক্তরাজ্য, জার্মানি, ইতালি সহ বেশ কিছু ইউরোপীয় দেশ নিজ দেশের কর্মকর্তাদের পাশাপাশি সরিয়ে নিয়েছে কয়েক হাজার আফগান নাগরিককে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে দেশ ত্যাগের সময় বিমানেই কন্যা শিশুর জন্ম দিলেন এক আফগান নারী। শনিবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে মার্কিন বিমান বাহিনী। জার্মানির রামস্টিন ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে এই বিরল ঘটনার সাক্ষী হন আরোহীরা। এয়ারক্রাফট কমান্ডার জানান, প্রসব বেদনা ওঠার পর অন্তঃসত্ত্বার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তার প্রাণ রক্ষার জন্যই সাধারণ সময়ের তুলনায় কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় বিমান পরিচালনায়। ঘাঁটিতে নামার পরই স্থানীয় হাসপাতালে নেওয়া হয় মা ও শিশুকে। বর্তমানে তারা দুজনই সুস্থ, এমনটা জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর মার্কিন ও নেটো বহরকে সহায়তাকারী অনেকেই অনুভব করছেন মৃত্যু ঝুঁকি।
তালেবানের দখল থেকে আফগানিস্তানের ৩ জেলা পুনরুদ্ধারের দাবি বিরোধী জোটের। নিয়ন্ত্রণ নিয়েছে বাগলান প্রদেশের বানো, দে সালে ও পুল হেসার শহরে। তীব্র লড়াই আর হতাহতের কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম, তবে ঠিক কত সংখ্যক প্রাণহানি হয়েছে তা নিশ্চিত নয়। এক টুইট বার্তায় আশরাফ ঘানি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদ জানান, জেলাগুলোতে প্রতিরোধের কথা। আফগান বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশ পানশিরের কাছেই অবস্থান জেলাগুলোর। সম্প্রতি সেখান থেকে তালেবান বিরোধী প্রতিরোধের ডাক দেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। আফগানিস্তানে দ্রুত নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর তালেবান। আন্তর্জাতিক মহল থেকে বারবার তোলা নৈরাজ্যের অভিযোগের জবাবে এমনটা জানিয়েছে দলটি। দেশটিতে মানবিক সংকট মোকাবেলায় সদস্য দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে ইইউ কমিশন। আর রাশিয়ার আহ্বান, আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে সর্বদলীয় সরকার প্রয়োজন। কাবুল বিমানবন্দরে যখন দেশ ত্যাগের হুড়োহুড়ি, সে সময় দেশের ভেতরে শান্তি প্রতিষ্ঠায় মরিয়া তালেবান। আফগানদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বাড়িয়েছে প্রহরা। এমনকি নাশকতামূলক কর্মকাণ্ড আঁচ পেলেও শক্ত হাতে প্রতিহত করা হচ্ছে। আফগানিস্তানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তালেবানের মূল লক্ষ্য। খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি। কাবুলের বাসিন্দাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টায় দিনরাত তৎপর তালেবান। এর মাঝেই চলছে সরকার গঠনের তোড়জোড়। দফায় দফায় অভিজ্ঞ রাজনীতিকদের সাথে বৈঠকে বসছেন তালেবান নেতারা। জাতীয় সংলাপের মাধ্যমে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানালো মিত্র রাশিয়া। তালেবান ক্ষমতার নিয়ন্ত্রণ নিলেও জাতীয় সংলাপে আমরা গুরুত্ব দিচ্ছি। এতে একটি প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারবে আফগানিস্তান। মস্কো ফরম্যাটের মাধ্যমে আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ দিব, যাতে দেশটির বিভিন্ন পক্ষের সাথে সমঝোতা চালাবে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান। তবে রাজনীতি নয়, দেশটির মানবিক সংকটের দিকে আগে দৃষ্টি দেওয়ার তাগিদ ইউরোপীয় কমিশনের। আফগানিস্তানের ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে ইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, কারণ বাস্তুচ্যুতদের ৮০% নারী ও শিশু। শুধু ত্রাণ সরবরাহ করলেই হবে না, বাড়াতে হবে এর পরিমাণও। বৈধ উপায়ে যারা দেশ ত্যাগ করতে চান তাদের উদ্ধার করাও আমাদের দায়িত্ব। 15ই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। নির্বাসিত নেতা এবং শীর্ষস্থানীয় মুখপাত্ররা সামনে এলেও গঠিত হয়নি সরকার। এমনকি দেওয়া হয়নি দেশ পরিচালনার কার্যকরী কোনো দিক নির্দেশনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সেনা প্রত্যাহারের মাধ্যমে মূলত তালেবানের কাছে আত্মসমর্পণ করল বর্তমান মার্কিন সরকার। শনিবার আবারও বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের ঘোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অপমানজনক। বাইডেনের পলায়ন মার্কিন রাজনীতিকদের জন্য লজ্জাকর নজির। একে বিশ্বের সবচেয়ে শক্তিধর সেনাবাহিনীর পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। স্পষ্টভাবে বললে সেনা প্রত্যাহার নয়, বরং তালেবানের সামনে আত্মসমর্পণ করেছে মার্কিন বহর। ভয় আর শঙ্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে আফগানিস্তানের রাজধানী। সীমিত পরিসরে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। কাবুলবাসীর প্রত্যাশা, তালেবান যেন আফগানদের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি শান্তি এবং নিরাপত্তা রক্ষায় কাজ করে। 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান গোষ্ঠী। এরপর থেকে আতঙ্কে ঘরের বাইরে বের হয়নি বেশিরভাগ বাসিন্দা। বন্ধ রাখে ব্যবসা প্রতিষ্ঠানও। যুদ্ধ পরিস্থিতিতে অনেকটাই অচল হয়ে পড়ে কাবুলের জীবনযাত্রা। প্রায় সপ্তাহ খানেক পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মব্যস্ত রাজধানীর চিত্র। রাস্তার উপরই অনেকে খুলে বসেছেন দোকানপাট। তবে নানা অনিশ্চয়তায় জীবন জীবিকা নিয়ে উৎকণ্ঠা রয়েছে তাদের। এখানে চাকরির কোনো ব্যবস্থা নেই। তালেবানকে বলবো আফগানিস্তানের সব নাগরিকের জন্য শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করতে। একই সাথে আমাদের কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানাই। নিরাপত্তা নিয়ে এখন বেশি একটা ভয় কাজ করছে না। পরিস্থিতি অন্যান্য সময়ের মতোই শান্ত। আমি চাইবো তালেবান সবার কর্মসংস্থান নিশ্চিত করবে। সরকারি সব অফিস আদালত তালেবানের নিয়ন্ত্রণে, কিন্তু এখনও শুরু হয়নি তাদের শাসন ব্যবস্থা। তাই সবকিছু স্বাভাবিক হতে আরও কিছুদিন অপেক্ষা করার কথা বলছেন জিহাদিরা। সবাইকে বলবো একটু ধৈর্য ধরুন, আর কেউ যদি কোনো সমস্যার মুখে পড়েন তা আমাদের জানালেই সমাধানের চেষ্টা করব। আল্লাহ চাইলে সব সমস্যা দূর হয়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা হবে এখানে। অনেকে গণমাধ্যমকে জানিয়েছেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ঘরে ঘরে গিয়ে সবাইকে কাজে ফিরতে উৎসাহিত করছে তালেবান। তবে এসব খোঁজ খবর ভয়ভীতি দেখানোর জন্য হতে পারে বলে শঙ্কা করছেন তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
আফগান শরণার্থী ঠেকাতে সীমান্ত প্রাচীর 40 কিলোমিটার দীর্ঘ করল গ্রিস। মূলত ইউরোপমুখী মানবঢল রুখতেই এমন উদ্যোগ। দেশ থেকে মরিয়া লাখো আফগান। এই পরিস্থিতিতে ইউরোপে প্রবেশের গেটওয়ে হতে পারে গ্রিস, এমন আশঙ্কা থেকে সীমান্তে কড়াকড়ি আরোপ। বাড়তি সতর্কতা জারি করা হয়েছে জলসীমায়। এছাড়া আফগান ইস্যুতে প্রতিবেশী দেশ তুরস্কের সাথে আলোচনার কথা জানিয়েছে গ্রিস। 2015 সাল থেকে মধ্যপ্রাচ্য থেকে বহু অভিবাসন প্রার্থী গ্রিসে প্রবেশ করতে শুরু করে। বর্তমানে সেখানে বসবাস করছেন প্রায় 60,000 মানুষ। তাই 2016 সাল থেকে অভিবাসন নীতিতে কঠোর অবস্থানে গেছে গ্রিস। বিশ্বজুড়ে আরও 8,500-এর বেশি মানুষের মৃত্যু হলো করোনা ভাইরাসে। মহামারীতে মোট প্রাণহানি দাঁড়ালো 44,38,000-এ। দৈনিক প্রাণহানি শীর্ষে ইন্দোনেশিয়া। শনিবারও 1300-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে সংক্রমণ শনাক্তের দিক থেকে সবার উপরে যুক্তরাষ্ট্র। 91,000-এর কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাস। এদিন মার্কিন মুলুকে প্রাণ যায় 517 জনের। শনিবার রাশিয়ায় 797, মেক্সিকোতে 761, ব্রাজিলে 585 এবং ইরানে 544 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়। বিশ্বে নতুনভাবে 5,66,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। মোট শনাক্ত 21,22,00,000-এর বেশি। লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি। শনিবারও রাজপথে নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। আগেই সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। করোনা শিষ্টাচার অমান্য করায় পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত অস্ট্রেলীয়রা। সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। তাদের গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। সম্প্রতি স্থানীয়ভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিধিনিষেধ জারি করায় অসন্তোষ ছড়িয়ে পড়ে জনমনে। লকডাউন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন তারা। তবে কোভিড বিধিমালা ভঙ্গের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছে সরকার। শ্রীলঙ্কায় করোনা মোকাবেলায় চলছে 10 দিনের লকডাউন। গেল 24 ঘন্টায় দ্বীপ রাষ্ট্রটিতে শনাক্ত হয় 4,000-এর মতো সংক্রমণ। মৃত্যুবরণ করেছেন কমপক্ষে 200 মানুষ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এক টেলিভিশন ঘোষণায় স্পষ্ট করেন নতুন বিধিমালা। সে অনুযায়ী সোমবার থেকে শুরু হবে রাত্রিকালীন কঠোর কারফিউ। রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত সেটি বহাল থাকবে। চিকিৎসক, ধর্মগুরু, রাজনীতিক এবং ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় লকডাউন জারির তাগিদ জান সরকারকে। কারণ করোনা রোগীদের চাপে বেসামাল দেশটির হাসপাতালগুলো। তাদের সঠিক সেবা দেওয়ার ওষুধ সরঞ্জাম নেই প্রশাসনের হাতে। প্রেসিডেন্ট জানান দেশের 43% মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছেন। শ্রীলঙ্কায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 7,000-এর বেশি মানুষ। মোট শনাক্ত 3,85,000-এর বেশি। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। শনিবার রাজপ্রাসাদে শপথ নেন 61 বছর বয়সী রাজনীতিক। সীমিত পরিসরের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন রাজা আল সুলতান আবদুল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সহ অন্যান্য শীর্ষ নেতারা। শুক্রবার রাজকীয় ডিক্রিতে জানানো হয় 114 জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন সাবরি। তাই সংবিধান অনুযায়ী তাকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। সদ্য ক্ষমতাচ্যুত মহিউদ্দিন ইয়াসিনের উপপ্রধানমন্ত্রী ছিলেন সাবরি। বারিসান ন্যাশনালের শাসন আমলেও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 2018 সালে নির্বাচনের পর মালয়েশিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা এবং সরকার গঠন করতে না পারায় সমর্থন হারান বাকিরা। বিমান চালিয়ে একাকী বিশ্ব ভ্রমণ, এমন মিশন নিয়ে যাত্রা শুরু করেছেন বেলজিয়ামের জারা রাদারফোর্ড। মাত্র 19 বছর বয়সেই দুঃসাহসী অভিযানে নেমেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে সবচেয়ে কম বয়সী নারী পাইলট হিসেবে একা বিশ্ব ভ্রমণের রেকর্ড গড়বেন জারা। পাইলট জারা রাদারফোর্ড পাইলট বাবা মার মতোই আকাশে ডানা মেলেছেন আগেই। এবার বিমানে একাকী বিশ্ব ভ্রমণের মিশন। এ লক্ষ্য অর্জনে তাকে আকাশপথে পাড়ি দিতে হবে 51,000 কিলোমিটার। সারা জীবন স্বপ্ন দেখেছি বিমান চালিয়ে বিশ্ব ঘুরে দেখার। নিজের কাছেই অবশ্য তখন পাগলামি মনে হতো। বাবা মাকে জানানোর পর তারা যথেষ্ট উৎসাহ দিয়েছেন। বেলজিয়ামের কোর্টরিজিক ওয়েভেলগেম বিমানবন্দর থেকে বিশ্বযাত্রার সূচনা করেন তিনি। সঙ্গী বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মাইক্রোলাইট এয়ারক্রাফট শার্ক আল্ট্রালাইট বিমান। তার পুরো যাত্রা সফল হলে 30 বছর বয়সে বিশ্ব ভ্রমণকারী শ্বেতা ওয়েসের রেকর্ড ভাঙবেন তিনি। পুরো ভ্রমণের সময় লাগবে আনুমানিক 3 মাস। গ্রিনল্যান্ড, চীন, নিকারাগুয়া সহ 52 দেশে দেবেন যাত্রা বিরতি। আগের বিশ্ব রেকর্ডধারীদের সাথে যোগাযোগ করেছিলাম। সবাই একাকিত্ব আর শারীরিক অবসাদকেই বড় সমস্যা বলেছেন। আমি এমনভাবে শিডিউল সাজিয়েছি যাতে পর্যাপ্ত বিশ্রাম পাই। দিনে 5 ঘন্টা করে টানা 3 দিন ফ্লাইয়ের পর 1 দিনের বিশ্রাম। আবহাওয়ার কারণে অবশ্য শিডিউল এদিক ওদিক হতে পারে। তার এই দুঃসাহসিক অভিযাত্রা অ্যাভিয়েশন খাতে আরও নারীদের অংশ নিতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা জারার।
সবচেয়ে কম বয়সী পুরুষ পাইলট হিসেবে 18 বছর বয়সে একাকী বিশ্বভ্রমণের রেকর্ড করেছিলেন মেসন অ্যান্ড্রুজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হারিকেন গ্রেসের আঘাতে বিপর্যস্ত মেক্সিকো, 2 প্রদেশে প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। শনিবার আঘাত হানা ঝড়ে নিখোঁজ হয় আরও 3 বাসিন্দা। স্থানীয় সময় সকালে ভেরাক্রুজ ও পোজারিকা প্রদেশে আঘাত হানে ক্যাটাগরি 3-তে রূপ নেওয়া ঝড়টি লন্ডভন্ড করে গোটা এলাকা। বহুমিধসে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি ও স্থাপনা, উপড়ে পড়ে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি, কয়েকশো বাড়িঘর এখনও বিদ্যুৎহীন। হারিকেনের প্রভাবে চলছে বৃষ্টিপাত, কিছু জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কাজ চলছে। আবহাওয়া বিভাগ বলছে ক্রমশ দুর্বল হয়ে মেক্সিকোর দিকে অগ্রসর হচ্ছে গ্রেস। সহিংসতায় আবারও উত্তাল গাজা উপত্যকা। শনিবার ইসরায়েলি সেনাদের বিমান হামলা আর গোলাগুলিতে আহত শিশুদের সহ কমপক্ষে 41 ফিলিস্তিনি, তাদের মধ্যে গুলিবিদ্ধ 2 জনের অবস্থা সংকটাপন্ন। পবিত্র আল আকসা মসজিদে অগ্নিসংযোগের 52 বছর স্মরণে গাজা উপত্যকায় শনিবার বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। তাদের দমনে এলোপাতারি গুলি ছোড়ে ইহুদি সেনারা। তাদের অভিযোগ ছিল সেনা সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছিল। একই দিন হামাস সংশ্লিষ্ট 4টি অস্ত্র নির্মাণ ও মজুদ কারখানায় রকেট ছুড়ে ইসরায়েলি বিমান। মে মাসে 11 দিনের প্রাণঘাতী লড়াইয়ের পর কার্যকর হয় অস্ত্রবিরতি, কিন্তু সেটি মানার কোনো বালাই নেই ইসরায়েলের। ওই লড়াইয়ে প্রাণ যায় 260 ফিলিস্তিনি এবং 13 ইসরায়েলি নাগরিকের। সীমান্তবর্তী মরু এলাকায় এবার পেশি শক্তি প্রদর্শন করল চীন। নতুন প্রযুক্তির 2টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সেনাবাহিনীর মিসাইল ব্রিগেড চালিয়েছে এই পরীক্ষা। মূলত সেনা সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ, দাবি পিপলস লিবারেশন আর্মির। একই সাথে শত্রুপক্ষ হামলা চালালে কত দ্রুত মোকাবেলা করা যায় তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই মহড়ায়। দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যে হামলা চালাতে সক্ষম। শুক্রবার সিকিম সীমান্তে বিমান বিধ্বংসী কামান বোফোর্সের মহড়া চালায় ভারত। এরপরই শক্তি প্রদর্শন করে চীন। ডোকলাম নিয়ে 2 দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংঘাত চলছে। শরৎ উৎসবে মেতেছে চীন। এবারের অনুষ্ঠান হচ্ছে সিটি অফ মুন হিসেবে পরিচিত 2000 বছরের পুরনো শহর জিচাংয়ে। ডুবুরি পাখি ডিপার্সের আদলে বানানো হয়েছে মূল মঞ্চ। চীনা চন্দ্রবর্ষের 8ম মাসে আয়োজন করা হয় এই উৎসবের। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।